হ্যালো, কে? হ্যাঁ, কে বলাস? হ্যাঁ বলছি, কে? আরে আমি নির্মল কাকা বলছি। এটা আমার বউয়ের নাম্বার, আবার সেভ করে রাখিস না যেন। আমারটায় ব্যালেন্স নেই, তাই এটা দিয়ে ফোন করলাম। আরে কাকা, কাজের কথা বলো না, আমি একটু ব্যস্ত আছি। আরে তুই সবই ঠিকঠাক করলি বাবা, কিন্তু খাওয়ার প্যান্ডেলটার দিকে ওই ফাঁকা জায়গাটা একটা কাপড় মেরে দিতে পারলি না? জায়গাটা হা করে রয়েছে, দেখতে ভালো লাগছে বল দেখি? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, করে দেবে এখন। আচ্ছা তাহলে বিকেলের মধ্যেই করে দে, কিন্তু না হলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, রাখো, দিচ্ছি বললাম তো। উফ, জীবনে আর শান্তি নেই। শখের টিউশনিগুলো ছেড়ে কেন যেই ডেকোরেটার্সের ব্যবসা শুরু করলাম কে জানে। এই দেখো, এই ধর্মের কলটা আমাকে কোনোদিন অ্যাক্সিডেন্টই করিয়ে দেবে। হ্যাঁ, কি হয়েছে? ও দা, বলছি এনারা কোনো জলচৌকি জোগাড় করার কথা বলেছিল? হ্যাঁ বলেছিল তো। মা, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তা বললে কি হয়? আমি দেখছি জল চৌকি কোন কাটার দোকানে পাওয়া যায়। ও বললে হবে না, শ্রাদ্ধের কাজ এখনই শুরু হবে। আরে ঠিক আছে রাখ, আমি যাচ্ছি বললাম তো, জল চৌকি নিয়েই যাচ্ছি। সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে সবেমাত্র বাড়ি ফিরে একটু বসেছি, ঠিক সেই সময় আবার আবার তিনি এসেছেন। এই বুঝি বাড়ি ফিরলে? হ্যাঁ, তা আবার কি মনে করে? এই তো গতকালই বলে গেলে যে কোনোদিন আর এমুখো হবে না। আরে ধুর, ওসব কি কাজের কথা নাকি? ও তো রাগের কথা। রাগের কথা রাগ মিটে গেলেই ফুরিয়ে যায়। সে তোমার রাগ মিটে গেলেও আমার সিদ্ধান্ত কিন্তু পাল্টায়নি। তোমাকে সেই একই কথা প্রথম দিন থেকে বারবার করে বলে আমি ক্লান্ত। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কিন্তু কেন সম্ভব না সেটা তো বলনি একবারও। কিসের এত সমস্যা তোমার বিয়ে করতে? সে আছে দাদু, ও তুমি বুঝবে না। আরে ধুর বলদ, আমার নাতনিকে একবার দেখলে তুই আর কথা বলতে পারতিস না? ও তো মেয়ে নয়, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, তাহলে অন্য কারো কাছে যাও না বুড়ো। সেই তবে থেকে আমার মাথাটা কেন খাচ্ছ বলো দেখি? এই তোমার জন্য সারা কলোনিতে আমার নামে অপবাদ ছড়াচ্ছে। আমি নাকি ঘরের ভেতরে একা একা কথা বলি, আমি নাকি পাগল হয়ে গেছি। এতে আমার ব্যবসার কত ক্ষতি হচ্ছে তুমি জানো? এরপর তো লোকে আমাকে কাজই দেবে না। যেতাম রে, অন্য কারুর কাছেই যেতাম, কিন্তু আমার নাতনির যে তোকে মনে ধরেছে। আর তাছাড়া তোর মতো সৎ মানুষ এখনকার দিনে খুঁজে পাওয়া দুষ্কর। থাক থাক, আর বার খাওয়াতে হবে না। মিথ্যে বলছি না রে দাদু ভাই, মিথ্যে বলছি না। সত্যিই আমি তোর মতন সৎ মানুষ আমার জীবনকালে দুটো দেখিনি। যেদিন তুই আমার শ্রাদ্ধের প্যান্ডেল খাটাতে আমার বাড়িতে গিয়েছিলি, আমি সেদিনই তার প্রমাণ পেয়েছিলাম। অতগুলো টাকা হাতে পেয়েও যে ফিরিয়ে দিতে পারে, তার থেকে সৎ মানুষ আর কে হতে পারে? সেদিন তোর সততা আমার নজর কেড়েছিল, আর আমার নাতনির মন। আহ, তুমি কেন বুঝছো না দাদু? আমার তিনকুলে কেউ নেই, আমি একা মানুষ। যা রোজগার করি তাতে কোনো রকমে নিজের দুবেলা চলে যায়। আর এমন হতচ্ছাড়া ব্যবসা, এতে মোটে দুদণ্ড শান্তি নেই। এর মধ্যে একটা মেয়েকে আনা যায় না। খুব যায়, খুব যায়। তুই তো ব্যবসার সিস্টেমটাই জানিস না রে হতভাগা। শুধু বলদের মতন দৌড়ে দৌড়ে মরিস। আমার নাতনিটাকে বিয়ে করে নিয়ে আয়, ও তোকে কান ধরে ব্যবসা শিখিয়ে দেবে, দেখিসক্ষণ। বুঝেছি, তুমি আমাকে রাজি করিয়েই ছাড়বে। তুমি নিজে মরেছো বুড়ো, এবার আমাকে মারবার প্ল্যান করছো। তুই বিয়ে না করলে আমার নাতনিটাও যে মরে যাবে রে দাদু ভাই। ওর বাবা যার সাথে ওর বিয়ে ঠিক করেছে, সে ছেলেটা না ভালো, না ওর পরিবারটা ভালো। কেবল টাকা আছে প্রচুর। আমি জানি, আমি জানি ওই বাড়িতে বিয়ে হলে আমার অভাগী নাতনিটাকে ওরা তিলে তিলে শেষ করে দেবে। তুই আমার কথা শোন, কালই তুই একবার চাপাতলায় যা। হ্যাঁ, গিয়ে তারপর তারপর কি করবি আয়, আমি তোকে বলে দিচ্ছি, শোন। ঠিক আছে, শুধু তোমার কথা রাখার জন্যই কিন্তু যাচ্ছি বুড়ো। আর তারপর যদি মারধর খাই, তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন, এই বলে রাখলাম। আরে মাথা মোটা কিচ্ছু হবে না, তেমন কিছু হলে আমি তো আছি, আমি সামলে নেব। না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি যেভাবে আমাকে দেখা দাও,
ওইভাবে তোমার ছেলেদের দেখা দিয়ে ব্যাপারটা তো নিজেই মিটিয়ে নিতে পারতে। পাগল, ওরা একবার টের পেলে পিণ্ড দিয়ে আমার ভূত তাড়িয়ে দেবে না? মুক্তি পেয়ে গেলে আমি আর কিছুই তো করতে পারবো না। এই তুই আর কথা বাড়াসনি, তুই কালই যা তাহলে। আর শোন, তুই যদি আমার নাতনিটাকে বিয়ে করিস তবে তোর জন্য একটা ধামাকা উপহার আছে। বাবা, আমার জন্য আবার উপহার? তা কি উপহার শুনি? না না না, সে তো এখন বলবো না। তোমার নাতনিকে আমার ঘাড়ে চাপানোর জন্য এসব মিথ্যে টোপ দিচ্ছ না তো? মূর্খ, ভূত কি মানুষ যে ছলনা করবে, মিথ্যে বলবে? যা বলছি তা সব সত্যি। আরে তুই বিয়ে করেই দেখ না। অগত্যা বেরিয়ে পড়লাম পরদিন সকালে। না গিয়ে আর উপায় কি? না গেলে সে আবার রাতের বেলা আসবে, সারা রাত ধরে ঘ্যান ঘ্যান করে ঘুমোতে দেবে না। তাই ভাবলাম ঝামেলাটা মিটিয়েই নিই। এই বৃদ্ধর নাতনিকে আমি দেখিইনি। ওনার শ্রাদ্ধের ডেকোরেটার্স আর প্যান্ডেলের অর্ডার পেয়েছিলাম, সেই জন্যই গিয়েছিলাম ওনার বাড়ি। সারাদিনের কাজের ব্যস্ততার মধ্যে কখন যে ওনার নাতনি তমসা আমার প্রেমে হাবুডুবু খেলো তা কে জানে। বাড়ির এক কোণে একটা টাকা ভর্তি মানিব্যাগ খুঁজে পেয়ে সেটা বাড়ির বড় ছেলেকে ফিরিয়ে দিয়েছিলাম। এই কুকর্মটি করার জন্যই বোধহয় এত গন্ডগোল। সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসেছি প্রতিদিনের মতো। জামা কাপড় বদলে সবে একটু বসেছি, এর মধ্যে হঠাৎ বাইরে শুরু হলো প্রচণ্ড মেঘের গর্জন। তার সাথে হঠাৎ যেন বৃষ্টি নামলো মুষলধারায়। দপ করে নিভে গেল ঘরের লাইট। না, এই হয়েছে এক জ্বালা। একটু বৃষ্টি শুরু হয়েছে কি হয়নি, কারেন্ট তার মধ্যে যাওয়া চাই। এখন কখন আসবে কে জানে। একটা মোমবাতি জ্বালিয়ে বসলাম। হঠাৎ আচমকাই দেখলাম কে একজন যেন দাঁড়িয়ে আছে, একজন বৃদ্ধ। আলোটা সোজা তার মুখে গিয়ে পড়েছে, আর সেই ক্ষীণ আলোতেও আমি তাকে চিনতে পারলাম। আজ যার শ্রাদ্ধের প্যান্ডেল করে এলাম, প্যান্ডেলে যার ফুল সাইজ ছবিতে মালা দেওয়া ছিল, সেটাই এনারই তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম। আমার চিন্তায় এতটা ভুল হতে পারে না। ভয়ে আঁতকে উঠলাম। কে 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 কে? নাটক করিস না বেটা, ভালোই চিনেছিস আমাকে। তা কে 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 করার কি হয়েছে? হ্যাঁ, রূপঙ্কর বাগচির কাছে তালিম নিচ্ছিস নাকি? Who is K man? আপনি এখানে এলেন কি করে? দেখো কাণ্ড, কি করে আসবো আবার মোড়ে ভূত হয়ে? এই তুই ভয়টাই পাচ্ছিস নাকি রে? কিন্তু ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমি ভূত ঠিকই, কিন্তু আমি তো ভালো ভূত। আমি তো ভূতের সিনেমার ভূতের মতো মেকআপ করে আসিনি। আপনি আমার কাছে কি চান? চাই আর কি, একটু বসি নাকি? এইবার বলি শোন, তুই তো বিয়ে থা করিসনি না? তাহলে তোকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার একমাত্র নাতনি তমসাকে তোকে বিয়ে করতে হবে। না 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 না, এ কি বলছেন আপনি? আমি আপনার নাতনিকে চিনি না। সে চিনে নিতে কতক্ষণ? শোন, দেখতে খুবই ভালো, বুঝেছিস? তোর সাথে জব্বর মানাবে। ওই সেদিন থেকে আজ অবধি তার কোনোদিন আসার বিরাম নেই। প্রথম আমার ভয় করত, কিন্তু তারপর গা সওয়া হয়ে গেছে। এখন যাকে বলে ভূতে মানুষে একাকার কাণ্ড, তাই এখন আর ভয় টয় লাগে না। এখন বরং বিরক্তি লাগে। রোজ একই রকমভাবে একই বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান। আশেপাশে লোকজন তাকে দেখতেও পায় না, তার কথা শুনতেও পায় না। তারা ভাবে ঘরের ভেতর আমি একা একা কথা বলছি। তাই অনেকে আমাকে পাগলও ভাবতে শুরু করেছে। তাই সেই অপবাদ ঘোচানোর জন্যই যাচ্ছি বুড়োর নাতনিকে দেখতে। তাতে যদি রোজ রোজ ঘরে এই ভুতুরে হানা বন্ধ হয়। চাপাতলার কাছাকাছি এসে একটা ফাঁকা জায়গায় বাইকটা দাঁড় করালাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। এই সুযোগে পকেট থেকে ফলস দাড়ি আর চুলটা পরে নিয়ে চোখে একটা চশমা লাগিয়ে আবার রওনা দিলাম। বাড়িটার সামনে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। কি হবে কিছুই জানি না। যদি বুড়োর প্ল্যান ফেল করে, যদি হাওয়াটাওয়া লেগে এই পরচুলোগুলো খুলে যায়, তাহলেই তো গেছি। মার একটাও মাটিতে পড়বে না। ভয়ে ভয়ে দরজায় বার দুয়েক টক টক করলাম। দরজা খুলল সম্ভবত মেয়েটার বাবা। কি ব্যাপার, কাকে যাই? বাবা, আমাকে মুখার্জি টেলার্স থেকে পাঠিয়েছে তমসা লেহেঙ্গার মাপটা নেবার জন্য। ও আচ্ছা, আসুন ভেতরে আসুন।
শুনুন, ভালো করে মাপ নেবেন কিন্তু, কোনো গড়বড় যেন না হয়। বিয়ের লেহেঙ্গা ঠিকঠাক না হলে কিন্তু। মুখার্জি টেলার্স কি আর হাওয়ায় হাওয়ায় শহরের 1 নম্বর টেলার্স? ওসব কিচ্ছু বলতে হবে না, লেহেঙ্গা আপনি পরে দেখে নেবেন। কি? সরি, মানে ভালো করে দেখে নেবেন। কিন্তু আপনাকে তো কোনোদিন দেখিনি এর আগে মুখার্জি টেলার্সে। ইয়ে আসলে আমি তো তেমন দোকানে টোকানে বসি না। স্পেশাল কোনো অর্ডার থাকলে তখন আমাকে পাঠায় ড্রেসের মাপ নেবার জন্য। না না, আমার ঠিক সুবিধার লাগছে না। দাঁড়ান, আমি একবার মুখার্জিদাকে ফোন করি। এই কেলো করেছে, এবার গেছি। না, ফোন টোন করার আবার কি দরকার? আরে দাঁড়ান তো মশাই, আপনাকে আমার ঠিক সুবিধার লাগছে না। হ্যাঁ মুখার্জিদা, আপনি কি কাউকে পাঠিয়েছেন আমার বাড়ি ওই তমসার লেহেঙ্গার মাপ নেওয়ার জন্য? ও পাঠিয়েছেন? হ্যাঁ উনি এসেছেন। চোখে চশমা, চুল বড় বড় তো? আচ্ছা, না কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কেসটা কি হলো? সরি, আপনাকে মিথ্যে সন্দেহ করছিলাম। আসলে দিনকাল তো ভালো না। যান, আপনি ওপরে যান, তমসা ওপরের ঘরেই আছে। কি যে হলো কিছুই বুঝলাম না। ভেবা চাকা খেয়ে সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরের ঘরে দরজার সামনে। একবারে টোকা দিতেই ভেতর থেকে আওয়াজ এলো। কে? ইয়ে আমি মুখার্জি টেলার্স থেকে এসেছি আপনার লেহেঙ্গাটার মাপ নিতে। আমার লাগবে না লেহেঙ্গা, আপনি চলে যান। আমি তো বাবাকে বলে দিয়েছি, তবু কেন আপনাকে পাঠালো? আপনি প্লিজ দরজাটা একবার খুলুন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। না, আমার কোনো কথা নেই আপনার সঙ্গে, আপনি চলে যান না। কেন সময় নষ্ট করছেন? দেখুন, আপনি দয়া করে একবার দরজাটা খুলুন, আমার শুধু একটা কথা বলার আছে আপনাকে, সেটা বলেই আমি চলে যাব। বলুন, কি বলবেন? দরজাটা খুলে যে বেরোলো, তাকে দেখে আমার মাথা ঘুরে গেল। এই মেয়ে আমাকে পছন্দ করেছে, আমার মতো বাদরের গলায় ঝুলবে এই মুক্তোর মালা। বড় করুণা হলো মেয়েটার ওপর। এই মেয়ে তো চাইলে ভালো ভালো ছেলেরা রেশনের মতো লাইন লাগাবে এর বাড়ির সামনে। কি হলো? অমন হাঁ করে কি দেখছেন? কি বলতে চান বলুন না। আমি মুখার্জি টেলার্স থেকে আসিনি, আমি পলাশ। আপনার ঠাকুরদার শ্রাদ্ধের প্যান্ডেল আর ডেকোরেটার্সের কাজে আপনাদের বাড়িতে এসেছিলাম। এবার চিনতে পারছেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? আপনাকে শুধু একটা প্রশ্ন করতে এসেছি। বলুন। তমসা, আমাকে বিয়ে করবে? ওরকম বলবেন না, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ জানি, আর এও জানি যে ওই বিয়েতে তোমার কোনো মত নেই। তোমাকে তোমার বাবা জোর করে বিয়ে দিচ্ছে। সে কি? আপনি এই কথা কি করে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি যেটা বলছি শোনো, আজকে সন্ধ্যা ঠিক 7টার সময় তুমি তোমাদের বকুলতলার মাঠে চলে আসবে। কি পারবে তো? কিন্তু আর কোনো কিন্তু নয় তমসা, বলো পারবে তো? তমসা, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, হয়তো ভালোবাসো। আর কোনো কিন্তু নয়। আর দেরি হলে তোমার ওই গামবাট বাবাটা চলে আসবে। বলো, আমাকে বিয়ে করবে? করব। আচ্ছা বেশ, তাহলে আজ রাতে দেখা হচ্ছে। আমি কোনোদিনও এইভাবে বাড়ি থেকে বেরোইনি। সে তো তুমি প্রেমেও এর আগে কোনোদিন পড়োনি। জীবনে প্রথম বলে একটা শব্দ আছে, সেটা জানো না বুঝি? ঠিক আছে, আমি আসবো। তুমি এখন যাও, বাবা টের পেলে আর রক্ষা থাকবে না। সন্ধ্যাবেলায় এসে দাঁড়িয়ে আছি বকুলতলার মাঠে। না, এবার আর কোনো বিরক্তি বোধে বা কারুর কথা রাখবার জন্যে নয়, বা ভূতের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্যেও নয়। এসেছি মনের তাগিদে। বুড়োটা মিথ্যে কথা বলেনি। সত্যি সে মেয়েটার মধ্যে জাদু আছে। প্রথম দেখা মাত্রই তার মায়াবী দুটো চোখ আমার মনে গভীরভাবে আঁচড় কেটে গেছে। আমার একাকী নিঃসঙ্গ জীবনে কোনোদিনও প্রেম আসেনি এর আগে। এই প্রথমবার যেন বুকের ভেতরটা কেমন কেমন করছে। এই প্রথমবার সংসারী হতে ইচ্ছে করছে। কিন্তু তমসা কোথায়? ও কি আসবে না? মোবাইলটা বার করে দেখলাম 7:20 বেজে গেছে। যদিও দেরি করাটা মেয়েদের সহজাত বৈশিষ্ট্য, তাই আরেকটু দেখা যেতেই পারে। আরও আধা ঘন্টা কেটে গেল, কিন্তু তমসা এলো না। হঠাৎ আমার মাথায় যেন খুন চেপে গেল। তমসাকে আসতেই হবে। আমার মনের ভেতর যে প্রণয়ের ঢেউ উঠেছে, তা তো ওর জন্যেই। সেই ঢেউয়ে আমি একা একা তলিয়ে যেতে পারি না। ও যদি না আসে তবে আমি ওর বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসব। তারপর পালিয়ে যাব দুজন মিলে। কোথায় যাব জানি না। বাবা মাত্রই বেরিয়ে পড়লাম।
এত অদম্য স্পর্ধা যে আমার আচমকা কোথা থেকে এলো সেটাই বুঝতে পারলাম না। সোজা গিয়ে দাঁড়ালাম তমসাদের বাড়ির ড্রয়িং রুমে। কি ব্যাপার, কে তুমি? বলা কওয়া নেই, বাড়ির ভেতর ঢুকে পড়লে যে, কি চাই? নমস্কার, আমি পলাশ। আমার একটা ডেকোরেটার্সের ব্যবসা আছে, আর আপনার মেয়ে আর আমি দুজনকে ভালোবাসি, আর আপনি ওকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাইছেন, তাই আমি ওকে নিয়ে যেতে এসেছি। তোর তো সাহস মন্দ না ছোকরা, আমার বাড়ির ভেতর ঢুকে এসে আমার মুখের উপর দাঁড়িয়ে এই কথা বলছিস? তুই জানিস আমি তোর কি করতে পারি? আরে থামেন মশাই, আপনি আমার ঘোড়ার ডিমও করতে পারেন না, আপনি খালি হাউ হাউ করতে পারেন। আপনি জানেন আমি কি করতে পারি? কি করবি তুই? আমার ক্ষমতা সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। আমি যা বলি আমি তা করি, আর আমি যা বলি না তা আমি ডেফিনেটলি করি না। এই ডায়লগটা কেমন চেনা চেনা লাগছে না? ডায়লগ ছাড়ুন, এবার অ্যাকশনটা দেখুন। দেখবেন আমি কি করতে পারি। দেখা দেখি কি করতে পারিস, দেখা। এই আপনার মেয়ের হাত ধরতে পারি, পেছন ঘুরতে পারি, আর দৌড়ে পালাতে পারি। তমসা, এই ধর ধর, এই যেতে দিস না, ধর ধর। এ কার কথা শোনে? এক দৌড়ে সোজা চলে এলাম বাড়ির বাইরের রাস্তায়। এ কি আমি এগোতে পারছি না কেন? আমার পায়ে কি হলো? কে তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরা ধর না। দাদা, আমাদেরও পাটা মনে হচ্ছে মাটিতে আটকে রয়েছে, এক চুলো নড়াতে পারছি না। এসব কি হচ্ছে? মন্দিরে গিয়ে সেই রাতে তমসার কপালে সিঁদুর পরিয়ে দিলাম। আর রাতে বাড়ি ফিরে তমসাকে ওর ঠাকুরদার কথা সব বললাম। সব শুনে তমসা বলল, এ কি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও তাহলে, বুড়োটাকে ডাকলেই চলে আসবে। ও দাদু, দাদু আছো নাকি? তোমার আদরের নাতনিকে একবার দেখা দাও দেখি। দাদা তুমি? কে দিদি ভাই, এবার খুশি তো? তোর মাল তোকে বুঝিয়ে দিলাম কেমন। এই যে বুড়ো, আমার উপহারের কথাটা মনে আছে তো? মনে না থাকলে তুই কি আর ছাড়বি? শোন, কাল মাঝরাতে আমার বাড়িতে আরেকবার যাবি। মরেছে আবার? আরে বাড়ির ভেতরে না, বাড়ির পেছনে। বাড়ির পেছনে দেখবি একটা ঝাঁটালো জবা গাছ আছে, তার ঠিক 2 হাত পূব দিকের মাটি খুললেই একটা কাঠের বাক্স পাবি। তার ভেতরে আমার 3 লাখ টাকা আছে। দিদি ভাইয়ের বাবা কাকাদের ভয়ে আমার শেষ সঞ্চয়টুকু লুকিয়ে রেখেছিলাম ওইখানে, ওই মাটির তলায়। ওটাই তোমার পুরস্কার দাদু ভাই। ওটা দিয়ে তোমার ব্যবসাটাকে আরো বড় করে তুলো। আর আর আমি আশীর্বাদ করি দুইজনকেই, দুজনেই খুব সুখী হও, ভালো থেকো। চলি, আমি আর কোনোদিনও তোমাদের বিরক্ত করতে আসবো না। এই যে বুড়ো, ওসব ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। তুমি আমাদের ছেড়ে যেতে চাইলেও আমরা কি তোমাকে যেতে দেবো নাকি? হ্যাঁ, তুমি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ দাদা, তুমি আমাদের সঙ্গেই থাকবে। ওরে পাগল, আমি কি মানুষ? আমি তো ভূত। তাতে কি হয়েছে? ভূত হলেও তুমি তো ভালো ভূত, তুমি আমাদের সাথেই থাকবে। আর এই গল্পটাও না হয় আমাদের আরও একটা ভালো ভূতের গল্প হয়েই থেকে যাক। কি বলো তোমরা?